নীরব চিঠিটা পড়ে থম মেরে বসে রইল। আশ্চর্য, এই ডাক্তার এসব কী হাবিজাবি লিখেছে? বেশি 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 পড়তে পড়তে মাথা স্ক্রু ঢিলা হয়ে যায়নি তো? আশ্চর্য, এইটুকু পুচকে মেয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়, আবার বলে কিনা ভালোবাসি। 32-এ পাস রাখলো, আজ পর্যন্ত কাউকে ভালোবাসে কথা বলতে পারলো না। আর এই ডাক্তারনি? নীরার ডাকে নীরব চিঠিটা লুকিয়ে রাখলো টেবিলের ড্রয়ারে। এই ডাক্তারনিকে পরে দেখে নেবে। মৈত্রী রান্না করছে, মেজমাকে আগে কী বাঁধবে মেজমা বলল। মিঠু, তোর যা খুশি রাখবি, আমায় কেন বলতে হবে? তুই সকালে ভাত খাস জানি, রাইস কুকারে ভাত তুলে দে, লাঞ্চে আমাদেরও ভাত দিস, তবে সকালে আমরা রুটি খাবো। আর সংসার তোর, সব দিক তোর খেয়াল রাখতে হবে। আমি ওসব পারি না, তাই বলে পড়াশোনা ভুলে যাবি না। আজ না ইনকোর্স আছে, যা পড়তে বস, রানুই সব রান্না রাঁধবে। মৈত্রী প্রথমে অবাক হয়েছিল, মেজাম্মা তাকে সর্বদা তুমি ও মৈত্রী বলে ডাকে, আজ তুই ও মিঠু বলছে। তখন খারাপ লাগেনি, ভালো লেগেছে। ছোটবেলায় এই মেজাম্মার কাছেই পড়তো সে। ভুল হলে কান ধরে দাঁড় করে রাখতো, সহস্রতাকে উত্তম মাধ্যম দিত। ভাবতে ভাবতে হাতের কাজ এগিয়ে নিল। এরই মধ্যে ডাক পড়ল তার। মাস্টারমশাই ডাকছে বললে ভুল হবে, চিল্লাচ্ছে। গোসল শেষে শতকে অনেক ডেকে মাস্টারনি ওঠেনি, মটকার মধ্যে ঘুমিয়েছিল। একটু আগে উঠেছে বোধহয়। উঠবে কি, আজ স্কুল প্রাইভেট আছে, তবু একটা মিস করছে প্রত্যেকটা। মৈত্রী চুপচাপ রান্না করছিল। বানু খালা আবার বলল, তোমার জামাই চিল্লাও, যাও না, জলদি যাও। বানু খালা আবার বলল, যাও তো, পুরুষ মানুষ ঘুম থেকে উঠাই বউয়ের মুখ দেখবার চায়। বিরক্ত হয়ে গেল মৈত্রী। শতক খালি গিয়ে শুধু লুঙ্গি পরে চুল বেয়ে পানি পড়ছে। কখন থেকে ডাকছি, কথা কানে যায় না? ভোরে আমি ডাকছিলাম, তোমার কানে গেছিল? শতক হেসে বলল, গিয়েছিল, কিন্তু ঘুমে চোখ খুলছিলই না। মাথাটা মুছে দে। পারবো না। বলে যেতে নিলে শতক এসে কোমর জড়িয়ে তুলে বিছানার পাশে করিয়ে নিজে বিছানায় বসে মৈত্রী কোমর জড়িয়ে ধরে বলল, তুই পারবি, তোর ঘাড় পারবে, না পারলে যেতে দেব না। রাতের কথা নিশ্চয়ই ভুলিসনি। মৈত্রী চোখ গরম করে চুল মুছতে লাগলো। মৈত্রী কাজের লোক এসেছে ইনকোর্স দেওয়ার শেষে। শতক ফোন করেছিল, বাইক নিয়ে আসছে। সকালে একাই বসেছে। শতক রাস্তা শিডিউলে লাঞ্চের আগে ক্লাস নেই, তাই তাকে মৈত্রীকে ফোন করে বলেছে আর আসার সময় অপেক্ষা করতে একটু। মৈত্রী ক্যাম্পাসের গাছের তলায় এসে দাঁড়ায়। বাতাসে হই হই, তার ঠান্ডা ঠান্ডা লাগছে। নইলের কাঠপোড়া রোদে গরমে অবস্থা নাজেহাল। একটু পর ডিপার্টমেন্টে সে ছেলেটি, তার নাম, তার পরিচয়, পিছনের সিটে পড়ে রেজিস্ট্রেশন অনুযায়ী। মৈত্রী, কি হাজবেন্ডের জন্য ওয়েট করছো নাকি? মৈত্রী মুচকি হাসলো। নেকাবের আড়ালে সেটা লুকায়মান। মাথা নেড়ে হ্যাঁ বলল। ছেলেটি পুনরায় বলল, তোমার হাজবেন্ড কি ইংরেজির মাস্টার? বড়ই ভয়ানক লোক। কেন? সেটা বয় স্টুডেন্টদের বলো গিয়ে। স্কুলের কোনো ছেলে বেয়াদবি করেছে তো মরেছে। পড়া নিয়ে অত করা নয়, তবে বেয়াদবি নট অ্যালাউ। মজা করলেও নয়। আমার ভাই ওই স্কুলের ছাত্র তো। মৈত্রী হাসলেও উমাইরাও একই কথা বলে। এমনি তাদের সামনে দাঁড় করালো। শতক ওই দিনের ওই ছেলেটিকে দেখে মৈত্রীর দিকে কটপট করে তাকালো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ভালো। স্যার, আমার ভাই আপনার স্কুলের নাম নাজমুল নয়নে পড়ে। শতক হেলমেটের গ্লাস উপরে তুলে বলল, আমার স্কুল না, গভর্নমেন্টের। আমি শিক্ষক। আর তোমার ভাই মিড টার্মে ইংলিশে 8 পেয়েছে 100-তে। নায়ামের মুখ চুপসে গেল। মৈত্রী বাইকে বসলো। শতক স্টার্ট করলো। আজকে ভেতর থেকে বেরিয়ে শতক, আজ তোকে দেখাবো মজা। মৈত্রী ভ্রু কুচকে যায়। আমি কি করেছি? ওই ছেলেটার সাথে আবার আড্ডা দিচ্ছিস? আড্ডা দিইনি, তোমার গুণগান গাইছিলাম। শতকের কপালে ভাঁজ পড়ে। কিসের গুণগান? তুমি কেমন শিক্ষক, বয়েজ স্টুডেন্টদের তোমাকে দেখলে হাঁটু কাঁপে, ব্লা ব্লা। আচ্ছা, মেয়েরা ভয় পায় না তোমায়? শতক হেসে বলল, না তো। কেন? আমি কি জানি। ছত্রি শতকের পিঠে আলতো করে কিল দেয় বললাম। তা কি করে জানবে সাধু কি না? সাদা আকাশ জুড়ে মেঘমল্লার দলে ভেসে বেড়াচ্ছে, সাথে বাতাস বইছে এলোমেলো। ধানের শীষ গজাতে শুরু হয়েছে। এই বাতাস পরাগায়নের জন্য উপকারী। বাতাসের সাথে সবুজের মাঝে হালকা সোনালি মিশেলের ধানগুলো নড়ছে, যেন দলীয় নৃত্য পরিবেশন করছে। আম গাছে ধরা আমের গুটিগুলো একটু বড় হয়েছে। মাঝে বৃষ্টি হলে হয়তো আর একটু বড় হতো।
কাঁঠালগুলোও ছোটই আগের তুলনায়। বাতাসে কিছু ছোট ছোট আম ঝরে পড়েছে, যেগুলোর গুটি নরম। গ্রামের ছোট ছোট বাচ্চারা সেগুলো কুড়ে নিয়ে ছোটাছুটি করছে, কে কার চেয়ে কে বেশি আম কুড়াতে পারে। কাঁচা আম কুড়িয়ে সেগুলো ছিলে পাটায় অল্প ছেঁচে নিয়ে শুকনো মরিচ, লবণ, কাসুন্দি ও অল্প চিনি দিয়ে জড়িয়ে সকলে মিলেমিশে খাবে। কেউ লবণ দিবে তো কেউ মরিচ, আবার কেউ কাসুন্দি। ছোটদের এই ছোট অভাবনীয় মজাতে কখনো কখনো বড়রাও সামিল হয়। আবার আমার একটু বড় হলে, আমে আট হলে সেগুলো ছিলে রোদে শুকিয়ে আচার, আমের মোরব্বা ইত্যাদি বানিয়ে বয়ম পুরো করবে গৃহিণীরা। কাঁঠাল কাঁচা থাকতে কোনো রকম পক্ক হলে কিছু গাছ থেকে পেড়ে কাঁঠাল, বুট, কালাই ও মাংসের মশলা দিয়ে রেঁধে খাওয়া গ্রামের অতি পরিচিত কাজ। আর এই কাঁঠালের তরকারিটা অনেকটা মাংসের মতো হয়। শতক বাইক চালিয়ে গেটের ভিতরে বাইক স্ট্যান্ড করে বাড়িতে ঢুকলো। দেখলো তার মা বসে আছে সোফায়, কিছু খাচ্ছে। তাকে দেখে সুলতানা হাসলো। মা কি খাচ্ছ? সুলতানা মুচকি হেসে বলল, মোটে কাঁচা আম বানিয়েছিল কাসুন্দি দিয়ে, আমার জন্য ফ্রিজে রেখেছিল, তাই খাচ্ছি, খাবি? শতক হাঁ করলো। সুলতানা তার মুখে দিল অল্প। শতক মুখে নিয়ে মুখ কুঁচকে ফেললো। টক, চিনি দেয়নি, আমি খাবো না। সুলতানা বলল, শোন, শবনাম ফোন দিয়েছিল, অনেক রেগে আছে, তাকে ছাড়াই বিয়ে করে নিয়েছিস, রেগে আছে তোর উপর, কথা বলে নিস। আর আবিরের সাথেও কথা বলে নিস, জামাই মানুষ রাগ না করে বসে। আচ্ছা, আব্বা কোথায়? সহস্রের সাথে কথা হয়েছে? তোর আব্বা ঘরেই, আর কথা হয়েছে। সুলতানা হাসলো। শতক রুমে গেল, মৈত্রীকে খুঁজে পেল না। ড্রয়িং রুমে তো নেই, কোথায় গেল? শতক গোসল করে লুঙ্গি পরে বের হয়ে এলো। এই তীব্র গরমে ছেলেদের জন্য লুঙ্গির চেয়ে স্বস্তিদায়ক পোশাক আর দুটো নেই। আহা, সব দিক দিয়ে ঠান্ডা ঠান্ডা রাখে এই লুঙ্গি, সব দিক দিয়ে ঠান্ডা রাখে এই লুঙ্গি। শতকের গায়ে হাফ হাতা টি শার্ট। মৈত্রীকে খুঁজলো এই ঘরে ও ঘরে, পেল না। ড্রয়িং রুমে গিয়ে মাকে বলল, মৈত্রী কোথায়? দেখছি না যে। শফিউর রহমান টিভির চ্যানেল পাল্টে স্পোর্টস চ্যানেল দিয়ে টিভিতে মনোযোগ রেখে বলল, আমরা এখানে বসে আছি, তোর চোখে পড়ে না? বাড়িতে এসে বউ বউ লাগিয়ে রেখেছ, বাপ মায়ের সামনে কিছু তো হেয়াল রাখো। শতক চোখ ছোট ছোট করে বাবার দিকে রইল। মাত্র একবার তো জিজ্ঞেস করলো, এতে বিরক্তির কি আছে? সেও বিরক্ত হয়ে বলল, আমি মোটেও বউ বউ করছিলাম না আব্বা, মৈত্রী কোথায় মাকে জিজ্ঞেস করছিলাম শুধু। শফিউর ছেলের দিকে তাকিয়ে বলল, নেত্রী, তোমার কি হয়েছে? শতকের সরল জবাব, বউ। তো করলে না বউ বউ? আশ্চর্য, আমি শুধু একবার বলেছি, বারবার না। একবার তো মুখে বললেন, আর মুখ এদিকে ওদিকে ঘুরিয়ে এ ঘরে ও ঘরে রান্নাঘরে কাকে খুঁজছিলেন বাপজান? শতক লজ্জা পেল খানিকটা। বাবা খেয়াল করেছে। মা, আব্বা সবসময় আমার পিছনে লাগে কেন? সুলতানা হেসে ফেলল। এই শফিউর আস্ত একটা বজ্জাত লোক, বুড়ো হয়েছে, এখনো দুষ্টুমি যায়নি, ছেলেদের পিছনে লেগেই থাকবে সব সময়। সহস্রকে অতটা দমাতে পারে না, বাবার মতোই কিনা, কিন্তু শতক বেচারা। শফির গম্ভীর মুখে বলল, আমি কখন তোর পিছু লাগলাম বাপ? সত্যি কথা বললেই দোষ। তুই মেত্রীর পিছু বা খুঁজছিলি না? শতক আমতা আমতা করে বলল, হ্যাঁ তো, স্কুল শেষ করে দুটোটা প্রাইভেট ব্যাচ পড়িয়ে এসেছি, খিদে পেয়েছে তার জন্যই ডাকছি। শফিউর চশমাটি খুলে টি টেবিলে রেখে বলল, বিয়ের আগে এসব তো মায়ের কাছেই খাবার চাইতিস, বিয়ের পর ভুলে গেছি? তোর মা মন খারাপ করে আছে, আমায় বল মাত্র। বিয়ের একদিন যেতে না যেতেই ছেলের পর হয়ে গেল, আফসোস। শতক মায়ের দিকে তাকালো। সুলতানা শফিউর দিকে তাকিয়ে আছে চোখ বড় করে। শফিউর, একদম মিথ্যা কথা বলবে না। আমি কখন বললাম? তুমি তো বললে আমায়। সুলতানা থাক, লুকাতে হবে না। শতক বুকে দুহাত ভাঁজ করে গম্ভীর মুখে বলল, থাক, বুঝতে পেরেছি কে বলেছে। আব্বা, তুমি হয়তো তোমার বয়সটা ভুলে যাচ্ছ। তুমি কোনো বাচ্চা ছেলে না, তাই বাচ্চামো বন্ধ করো। শফিউর সিরিয়াস মুডে বলল, বন্ধ করব?
তবে স্বার্থপর কয়েকজন নাতি নাতনি চাই আমার। শতকের কান দিয়ে মনে হয় ধোঁয়া বের হবে। মা, মৈত্রী কোথায়? ওদের বাড়িতে যা। আর শোন, অতি শীঘ্রই নাতি নাতনি আনার ব্যবস্থা কর বাপ। শফিউর সিরিয়াস মুখে বলল। শতক দেখলো একটা সোফায় আর্যর টেডি কাল রেখে গেছে। সে সেই টেডি তুলে বাবার কোলে দিয়ে বলল, এই নাও তোমার নাতনি, কোলে পিঠে করে মানুষ করো। বলেই মেন দরজা দিয়ে বের হয়ে গেল। সুলতানা ও শফিউর শব্দ করে হেসে উঠল। বিকেল গড়িয়েছে। খাদিজা ঘরে বসে কাঁথা জোড়া দিচ্ছে। মেয়ের বিয়ে হয়েছে, তাকে কাঁথা দিতে হবে না? মৈত্রী, খুশবু, তার কোলে মিঠু, হুমা, জ্যোতি, ঝর্ণা বসে কাঠ খেলছে। বারান্দায় বসে চার্জে চালিত টেবিল ফ্যান চলছে। 5-6-30টা কার্ড আছে। কার্ডে বিভিন্ন সংখ্যা। কার্ড এলোমেলো করে একজন একটা করে 6টা করে সকলকেই দিবে। সবাই নির্দিষ্ট সংখ্যা খাতায় লিখে রাখবে। তাস খেলার মতো খেলে। শেষে সব কার্ডের সংখ্যা সেই সংখ্যা পর্যন্ত গেলে সে নাম্বার পাবে, নইলে পাবে না। এক পাট খেলার পর খুশবু মৈত্রীকে বলল, মিঠু যাত চানাচুর পেঁয়াজ সরিষার তেল দিয়া ঝাল ঝাল মুড়ি মাই খান। শতক তখনই গেট দিয়ে ঢুকলো, হাতে একটা কোন স্কিম। কেউ বলতে পারবে না জামাই খালি হাতে এসেছে। মৈত্রীর দিকে তাকালো। বাপের বাড়ি এসে জামাইয়ের কথা ভুলে গেছেন মহারানী। আজ বাড়ি ফিরুক, একটা পানিশমেন্ট দিতে হবে। শতককে দেখে খুশবু হুমায়রার কানে কানে কিছু বলল। হুমা মাথা নেড়ে না বোঝালে খুশবু চোখ গরম করে তাকালো। খুশবু শতকের তীর্যক চাহনি নিক্ষেপ করে বলল, শ্বশুর বাড়ি বলে যখন তখন আসবে, সেটা তো মেনে নেওয়া যায় না। শতক আটসাট বেঁধে এসেছে। বাপের বাড়ি কাছে বলে তোর বোন দিনে 7-8 বার বাপের বাড়ি আসবে, সেটাও তো মেনে নেওয়া যায় না। খুশবু হুমায়রাকে ইশারা করলো। হুমা আমতা আমতা করে বলল, দুলা ভাই, শ্বশুরবাড়ি এসেছো ভালো কথা, হাতে পান সুপারি মিষ্টি মাছ কই? হ্যাঁ, আর কতগুলো শালাশালি আছে, তাদের জন্য কিছু আনতে হবে না? শতক চোখ রাঙানে দিল হুমায়রাকে। ধমকে বলল, বড় ভাই হই তোর। হুমা একটু ঘাবড়ে গেলেও স্পষ্টভাবে বলল, বারে মিঠু আপু আমার বড় বোন, আর বড় বোনের জামাই দুলা ভাই, তাই তো বললাম। ধমকাচ্ছ কেন? হ্যাঁ। শতক হতাশ হলো না। আরু শতকের হাতে আইসক্রিম দেখে তার কোলে গেল। আরুকে আইসক্রিমটা দিল শতক। খুশবু মৈত্রীকে যেতে বলল মুড়ি মাখা আনতে। মৈত্রী উঠে চলে গেল রান্নাঘরে। শতক তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। খুশবু বলল, হুমুর দুলা ভাই খালি হাতে এসেছেন, নো প্রবলেম। খুব গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ান। যদি উঠে শতককে বসতে বলল। শতক বসলো না। খালি হাতে আসিনি, আইসক্রিম এনেছি শুধুমাত্র আরু শোনার জন্য। হুমা বলল, আমরা কি বানের জলে ভেসে আসছি? শতক জানে এদের সাথে তর্ক করতে পারবে না, তাই সে স্যারেন্ডার করে নিল। কে কি খাবি বল, বাজেট 200, এর উপরে যাবে না। বলে 200 টাকার নোটটি শার্টের পকেট থেকে বের করে খুশবুর হাতে দিল। আসার সময় এনেছিল কিছু টাকা আরজুর জন্য আইসক্রিম কিনতে। ইস, তার 200 টাকা গেল। খুশবু টাকা নিয়ে বের হলো দোকানের উদ্দেশ্যে। শতক বলল, মৈত্রী আসছে না কেন? ঝর্ণা উত্তর দিল, আমি দেখে আসি। তুমি থাকো, আমি যাচ্ছি। বলেই শতক রান্নাঘরের দিকে গেল। হাফ ওয়াল ঘরে টিনের বেড়া আর মাঝে সিমেন্ট দিয়ে লেপটে দেওয়া। সে ঘরে ঢুকে দরজা আগলে দিল বিনা শব্দে। মৈত্রী টেবিলের পাশে দাঁড়িয়ে বড় বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, অল্প লবণ এবং সরিষার তেল ডলছে। শতক বলল, মুড়ি মাখা দিয়ে আমার সাথে বাড়ি ফিরবি বলে দিলাম। মৈত্রী শতকের দিকে তাকিয়ে অনুনয়ের স্বরে বলল, এখন যাব না প্লিজ, সন্ধ্যার পর আব্বার সাথে দেখা করে যাব প্লিজ। আমি মেজম্মাকে বলে এসেছি, রান্নার ঝামেলাও নেই, শুধু রাইস কুকারে ভাত দিলেই হয়ে যাবে। না, যাবি মানে যাবি, কোনো কথা শুনবো না। এরকম বারবার বাপের বাড়ি এসে ঘাপটি মারলে আশা বন্ধ করে দেব। মৈত্রী জেদ বজায় রাখলো। আমি এক্ষুনি যাব না বললাম তো। দেখ, তেরামি করবি না। তেরাকে বিয়ে করছো আর তেরামি সহ্য করতে পারবে না? শতক মৈত্রীর পেছনে গিয়ে দাঁড়ালো। সন্তর্পণে মৈত্রীর পরনের কামিজের ফাঁদিতে হাত ঢুকিয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। মৈত্রী চমকে উঠল। ডান হাত বন্ধ থাকায় বাঁ হাতে থামানোর চেষ্টা করলো, পারল না। চাপাসরে বলল, কি করছোটা কি? ছাড়ো, কেউ এসে পড়বে তো। শতক সরল না। মুখ দিয়ে মাথার ঘোমটা ফেলে দিয়ে উন্মুক্ত ঘাড়ে ঠোঁট দুটো চেপে ধরল।
ওভাবেই বলল, আগে বল যাবি এক্ষুনি, রাতে এসে বড় আব্বার সাথে দেখা করিস, আমি নিয়ে আসবনি। মৈত্রী কিছু বলল না, হাতটা ঝেড়ে ঘুরে পা উঁচু করে শতকের গলা জড়িয়ে ধরল। শতক কপালে ভাঁজ পড়ে। বাইরে থেকে জ্যোতির ডাক শোনা যায়। শতক মৈত্রীকে ছাড়ানোর চেষ্টা করে, মৈত্রী ছাড়ে না। মাস্টার আমি এখন যাব না, রাতেই যাব। শতক কিছু বলল না, ছাড়তে চাইলেও কেউ দেখে ফেললে সর্বনাশ। মাস্টার শতক ড্যাব ড্যাব করে চাইলো। মৈত্রী শব্দ করে হেসে ফেলল। শতককে ছেড়ে মুড়ির টিন থেকে মুড়ি ঢেলে চানাচুর নিয়ে মাখালো। শতক দরজার কাছে গিয়ে বাইরের গতিবিধি লক্ষ্য করে এলো। তারপর মৈত্রীর পাশে দাঁড়ালো। মৈত্রী ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। শতক হালকা হেসে হুট করে মৈত্রীর দোগাল চেপে ধরে নিজের শক্ত ওষ্ঠধর দ্বারা মৈত্রীর কিঞ্চিত মোটা গোলাপি ওষ্ঠধর চেপে ধরে। মৈত্রী মশলা মাখানো হাতে শতকের হাত খাবলে ধরে, ছটফট করতে থাকে। শতক থামে না, ধীরে ধীরে গভীরভাবে মত্ত হয়। একসময় বেপরোয়া ভঙ্গিতে মৈত্রীকে পাগল করে তোলে। মৈত্রী ছটফট থেমে যায়। ছোট্ট আরও মৈত্রীকে ডাকতে আসে, খুশবু পাঠিয়েছে। আরও দরজা ধড়াম করে খুলে বলে, আপু জলদি আসো, ভাই ডাকে তো। তুমি কি সব মুলি খেয়ে ফেলেছো? মৈত্রীর চোখ বড় করে আরুর দিকে তাকায়। তার নিঃশ্বাসের বেগ হাঁপানি রোগীর মতো। শতক মিটমিট করে হাসছে। আরও আবার কাঁদো কাঁদো গলায় বলল, তুমি খেয়ে ফেলেছো? আমায় চকলেট দিব না। শতক গিয়ে মৈত্রীর ওড়নার সাথে হাত মুছে আরুর সামনে গিয়ে তার গাল টেনে বলল, আরও মিঠো মুড়ি খাইনি, সে তো অন্য কিছু খেয়েছে। আরু বলল, কি খেয়েছে? মৈত্রী চোখ রাঙানি দিল। শতক চুমুর ভঙ্গিমা করলো। মৈত্রী পানি দিয়ে হাত কোনোরকম ধুয়ে শতকের বাহুতে মারতে মারতে বলল, অসভ্য মাস্টারের বাচ্চা। শতক হাসলো। হাসতে হাসতেই বলল, তুই তো চাইলি, আমার কি দোষ? আই অ্যাম দ্য ইনোসেন্ট ওয়ান। আরও হা করে তাদের কাণ্ড দেখতে লাগলো। সবাই বারান্দায় বসে কাঠ খেলছে ও মুড়ি মাখা খাচ্ছে। খুশবু 200 টাকা দিয়ে 150 টাকার 5টি স্পিড ও বাকি টাকায় চিপস এনেছে কয়েকটি। 5টি স্পিড ঝর্ণা, মাহি, জ্যোতি, হুমা আর মৈত্রী নিল। শতকের ভাগি নেই। ঝর্ণা নিজেরটা শতকের দিকে বাড়িয়ে বলল, ভাইয়া এইটা আপনি খান। শতক হেসে মানা করে, সে খাবে না। মৈত্রী মুচকি মুচকি হেসে কয়েক চুমুক খেয়ে শতকের হাতে দিল। শতক তাও মানা করলো। মৈত্রী দ্বিতীয়বার সাধল না, নিজেই ঢকঢক করে খেয়ে ফেলল। অত সাদে সাদি তার ভালো লাগে না। চিপসগুলো আরও আর মৈত্রী শেষ করলো। 2 বোন যে চিপস পাগলি। বাকিরা মুড়ি মাখা খেলো। মাগরিবের আজান দেওয়ায় হুমা জ্যোতি বাড়ির উদ্দেশ্যে গেল। শতক মসজিদে গেল খুশবুর সাথে। যাওয়ার আগে মৈত্রীর কানে কানে বলল, মসজিদ থেকে আসার পর আমার সাথে ফিরবি, নইলে খবর আছে। মৈত্রী ভেংচি কাটলেও দেখা যাবে কয়টার খবর হয়। সাজ পেরিয়ে তিমিরের হাতছানি কথা বিছানায় শুয়ে আছে অলস ভঙ্গিতে। এই ব্যস্ত ঘাটা শহর তার পছন্দ নয়। কোথাও নিরিবিলি নেই। সর্বদা হর্ন গাড়ির প্যাপও তার অসহ্য লাগে। রাতে ঘুমিয়েও শান্তি নেই। এই ট্রাক যাবে তো এই পিকআপ ভ্যান, সিএনজি, উফ অসহ্য। তার উপর এই হিট অ্যালার্ট গরম। বাড়িতে তাও থাকা যায়, এসি আছে, কিন্তু এখানে তো নেই। আজই দুপুরে এসেছে। মেডিকেল কলেজের পাশেই এক বাড়িতে শেয়ার তার ফ্রেন্ড নওরিন এক রুমে ভাড়া হিসেবে থাকে। ওয়াশরুম সেপারেট হলেও রান্নার জন্য গ্যাসের চুলা শেয়ার করতে হয় পাশের রুমের মেয়েদের সাথে। তারাও স্টুডেন্ট, সাবলেটে। কথার অবসর রান্না বলতে তরকারি গরম করা, যা মা বাবা 7 দিন অন্তর অন্তর এসে দিয়ে যায়, আবার কখনো কখনো সেও যায়। ভাত বসাই রাইস কুকারে। বাড়ি থেকে মেডিকেল কলেজ বেশি দূরেও না, তবে রোজ রোজ জার্নি তার ভালো লাগে না, তাই এই পরিকল্পনা। ওকে পায়ের উপর পা তুলে শুয়ে থাকতে দেখে নওরিন মেয়েটা বলল, কী রে, ওভাবে মটকা মেরে পড়ে আছিস কেন? কথা পা থামিয়ে ওর দিকে তাকালো। তাকিয়ে বলল, প্রেমে পড়েছে, মন প্রেমে পড়েছে। অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। সে কেন আমায় ডাকে না? বলেই ন্যাকা কান্না করতে লাগলো। নওরিন হেসে বলল, তোর ওই অচেনা মানুষ অচেনাই থেকে যাবে জানো। কথা মুচকি হাসলো। অচেনা নয়, বেহেনা। তার 14 গোষ্ঠীর ডিটেলস জেনে এসেছি। তোর ফাওয়ালা বন্ধ কর, পড়তে বস গিয়ে। কতদিন অ্যাবসেন্ট আছিস মাথায় আছে জানো? বিশ্বাস করলি না আমায়? নওরিন 32 পাটি বের করলো। বিশ্বাস আর তোকে। নওরিন পড়তে বসে। কথা উদাসীন হয়ে ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে, এখনও তো নীরব ফোন করলো না। চিঠিটা পড়েছে তো? শতক বসে আছে মৈত্রীদের সোফায়।
জিদ্দি মেয়েটা মানেনি তো তার কথা। নামাজ পড়ে এসে কতবার ইশারা করলো চলো যাই, কিন্তু মহারানী তাকে তোয়াক্কায় করলো না। এরই মধ্যে মতিউর রহমান এলেন, হাতে আইসক্রিম, চিপস সহ আরও বিভিন্ন সদাই। শতককে দেখে মতিউর রহমান হেসে বললেন, আরে জামাই বাবাজি এসেছে দেখছেন। শতক লাজুক হাসলো। আশ্চর্য, বিয়ের পর সকালে শুধু তাকে লজ্জায় ফেলছে। যেখানে মহারানীর লজ্জা পাওয়ার কথা, অথচ মহারানী দিব্যে বসে আছে সোফায়, হাসছে মিটমিট করে। যেখানে মহারানী লজ্জা পাওয়ার কথা, অথচ মহারানী দিব্যে বসে আছে সোফায়, হাসছে মিটমিট করে। মতিউর রহমান হাতের জিনিসপত্র টেবিলে রেখে সোফায় বসে। মৈত্রী উঠে যায় বাবার জন্য পানি আনতে। আরও খুশবুর কোল থেকে নেমে মতিউর রহমানের কোলে বসে। মতিউর মেয়েকে চুমু খেয়ে খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা কি রান্না করেছো? খাদিজা বাইরে গোয়াল ঘরে ছিল, মতিউর রহমানকে আসতে দেখেছে। স্বামীর ডাকে ড্রয়িং রুমে গেলেন। কেন? মতিউর রহমান হেসে বলল, প্রথমবার জামাই বাবা এসেছে ঘরে, জামাই আদর করতে হবে না? খাদিজা হেসে কিছু বলবে, তার পূর্বে খুশবু বলল, আব্বা এমন কিট্টুস জামাই আবার দারুণ। নতুন জামাই শ্বশুরবাড়ি আসছে, তাও আবার খালি হাতে। শতক কটমট করে তাকালো। তখন 200 টাকা গিলে এখন মির্জাফুরি করছে। মতিউর রহমান হাসলো। শতক নিজেকে নির্দোষ প্রমাণ করার ভঙ্গিতে বলল, আমি আমার বড় আব্বার বাড়ি এসেছি, যখন শ্বশুরবাড়িতে আসবো তখন হাত ভর্তি জিনিস আনবো, বুঝলি? বা তাহলে জামাই আদর তখনই করো, কেমন? মৈত্রী ঠান্ডা পানি বাবার হাতে দিয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলল, তাহলে তখন যে 200 টাকার সাইদা গিললে সেটা দাও। শতক মৈত্রীর দিকে তাকালো। মহারানী তার পক্ষ কথা বলেছে, মনটা ভালো হয়ে গেল। খুশবু চোখ বড় বড় করে বলল, আব্বা তোমার মেয়ে দেখছি বিয়ে হতে না হতেই জামাইয়ের পক্ষে কথা বলছে। আর মিঠু, ওটা তোর জামাই মানে হুমার দুলা ভাই হয়, তো আমার আবদার রেখেছে। হুমার কানে কানে কে বলেছে আবদারের কথা? মিঠু এখন জামাই আপন হয়ে গেল আর ভাই পর। শতক বলল, থামবি তোরা, এখন থেকে আর আসবো না খালি হাতে। বাজার সদাই সব আনবো আসার সময়, হয়েছে? আর আমি বলিনি আমাকে জামাই আদর করতে? জামাই হওয়ার আগে আমি এই বাড়ির ছেলে। মতিউর রহমান হেসে বলল, তা হয় নাকি জামাই বাবাজি? এখন বাড়ির জামাই আপনি, জামাই আদর তো আপনার হক। শতক সোফা থেকে উঠে বলল, বড় আব্বা, তোমরা সবাই আমার পিছনে পড়ে আছো কেন? সবাই উঠে পড়ে লেগেছে আমার পেছনে। আমি চলে যাচ্ছি, থাকো তোমরা। খাদিজা হেসে বলল, বাপ, ওদের কথায় কান দিস না, হাত মুখ ধুয়ে আয়, খেয়ে নিয়ে সবাই, কারেন্ট গেলে আবার আসার নাম নিব না। খাওয়া শেষ করে মৈত্রী শতক বাড়ি ফিরে। শফি ও সুলতানা তখন খেতে বসেছে। মৈত্রী এসে বলল, সরি মেজমা, দেরি হয়ে গেল, ভাত কে চড়িয়েছে? শফিউর রহমান মুখ ফুলিয়ে বলল, আমি চেয়েছি তোদের চিন্তা করতে হবে না, আমার বুড়া বুড়ি নিজেরটা নিজেই রান্না করে খেতে পারবো। মৈত্রী চোখ ছলছল করছে। এতক্ষণ ও বাড়ি থাকা উচিত হয়নি। সে এখন কারো বাড়ির বউ, তার কিছু দায়িত্ব আছে না? শতক ভাইয়ের কথা শুনে তার আসা উচিত ছিল। শতক বলল, আব্বা কী সব বলছো? আমরা আগে আসতে চেয়েছিলাম, বড় আব্বা না খাইয়ে আসতে দিল না। ও। সুলতানা মুচকি মুচকি হাসছে। শফিউর চোখ রাঙান দিল। এতে হাসি বন্ধ হওয়ার বদলে বেরিয়ে এলো। মৈত্রী শতক সুলতানার দিকে তাকিয়ে হাসছে কেন? শতক বুঝল। শফিউর বলল, ধ্যাত, হেসে দিলেন কেন? বেশ জব্দ করা যেত। মৈত্রী হেসে মেজ আব্বার পাশে চেয়ার টেনে বলল, মেজম্মা, এটা কিন্তু ঠিক না। তবে কোনটা ঠিক? শফিউর বলে মুখে লোকমা নিল। শতক মাথা নেড়ে ঘরে গেল। এই গরমে এদের নাটক দেখতে ইচ্ছে করছে না। মৈত্রী হেসে বলল, কোনোটাই না, বুবু ঠিক বলে, তুমি ছোটবেলায় তাকে খুব জ্বালাতে, এখন বুঝতে পারছি। মা কেমন আছেন রে? যে গরম পড়ছে তার উপর কারেন্ট জ্বালা। আমার এখানে আইপিএস আছে, কিছুদিন এখানে আনি, কি বলিস? মৈত্রী হেসে বলল, ভালোই আছে, আগের মতনই তো। আর বুবুর জন্য চার্জার ফ্যান আছে। আর এখানে আনতে চাইলে তোমার বড় ভাইজানকে বলো। শফিউর মৈত্রীর দিকে তাকিয়ে বলল, ভাইকে বললে আগে ছাড়ি খেয়ে হবে। আমি কি মার খেয়াল রাখি না? হ্যাঁ হ্যাঁ, আর ভাইকে দেখলে আর আমার হাঁটুটা কাঁপে। তোমরা আব্বাকে ভয় পাও কেন? ছোট আব্বাও ভয় পায়, আব্বাও তো
বেশ হাসি খুশি। বুঝলি, গ্রামে থাকতে তবে 12 স্টুডেন্ট আমি। বন্ধুদের সাথে টাস খেলছিলাম, ঠিক টাকা বাজি ধরেছিলাম, জিততাম। বাজিমাত করে 50 টাকায় 120 টাকা বানিয়ে নিলাম। তখনকার দিন 120 টাকা মানে অনেক টাকা। আমি তো সেই খুশি। বাড়ি এসে ফুরফুরে মনে আসলাম, খেলাম, সব ঠিকঠাক। রাতে খাওয়ার পর ঘুমাতে গেলে ভাই আসে আমার ঘরে। হাবিব আর আমি একসাথে ঘুমাতাম। তো এসে সরাসরি বলল, বিকেলে কোথায় ছিলে? আমি তো ভয়ে শেষ। ভাই আবার জেনে যায়নি তো। আমতা আমতা করে বলছিলাম, কি কোথাও যায়নি তো। বাস পিঠে হাত পড়ল। কয়েকটা কাঁচা কুঞ্চি উত্তম মাধ্যম। আমি তো ভয়ে কেঁদে দিয়েছিলাম। হাবিব তখন ছোট ছিল, এই 8 না 7 পড়তো। আমার মার খেতে ভয়, রাতে ওর জ্বর এসেছিল, আমারও এসেছিল, কিন্তু ওই বেশি অসুস্থ হয়ে পড়েছিল। সেদিন থেকেই ভাইয়ের সামনে গেলে খুব ভয়, চোখের পাতায় ভাসে। বলেই হাসলো। মৈত্রী অবাক হয়, আব্বা কখন তাদের ধমকায় না। আরও কিছু আলাপ সালাপ করে সব গুছিয়ে রুমে ফিরল। শতক বিছানায় শুয়ে আছে। এই লোকটা এত ঘুমকাতুরে। সে ওয়াশরুম থেকে এসে চুল আছড়িয়ে বেনি করলো। তারপর ওড়না বালিশের কর্নারে রেখে লাইট অফ করে এসে শতকের পাশে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করেও চোখে ঘুম ধরা দিল না মৈত্রীর। উঠে আবছা অন্ধকারে শতকের দিকে চাইল। মাস্টার কত আরামে ঘুমিয়ে, আর তার ঘুম বাবাজি ধরাই দিচ্ছে না। সে শতকের পাশ ঘেঁষে টি শার্টের ভেতরে হাত ঢুকিয়ে পিঠ জড়িয়ে বুকে মাথা রাখল। নাক ডুবিয়ে মিষ্টি ঘ্রাণ নিল। আহা, যেন কোনো নেশালো বস্তু। সে আর একটু গভীরভাবে শক্ত করে জড়িয়ে ধরল। শতক নড়ে চড়ে উঠল। মৈত্রীর হাত মুখ হাতিয়ে আবার ঘুমিয়ে পড়ল। যেমন করে ছোট বাচ্চা মাকে খুঁজে ঘুমিয়ে, একটু পর সেও ঘুমিয়ে পড়ল। মাঝরাতে নতুন কিছু উত্তেজনায় ঘুম হালকা হয়ে এলো মৈত্রীর। এমনিতে তার ঘুম হালকা। বালিশ, বিছানা, ঘর বাড়ি আলাদা হয় যেন ঘুমটা আরও পাতলা হয়ে গেছে। মনে হচ্ছে কেউ তাকে চাপা দিচ্ছে। ভারী ভারী অনুভব হচ্ছে। বুকে চিনচিন ব্যথা অনুভব হওয়ার ঘুম পুরোপুরি ভেঙে গেল। চোখ মুখে কিছু বিচ্ছে। সদ্য কাঁচা ঘুম ভেঙে যাওয়াতে ঠাওয়ার করতে পারল না সে ঠেলে সরাতে চাইল, না পারল না। চোখ খুলল ধীরে ধীরে, বুঝতে পারল সব। সে শতককে সরাতে চাইল গাল ধরে, সরল না শতক স্পর্শকাতর জায়গায় আরও জোরে দণ্ডপাটি বসিয়ে দিল। মৈত্রী একদম মৃদু স্বরে উফ বলে উঠল। শতক ভাই বলে একবার ডেকে উঠল। শতকের ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল, আরও গভীরভাবে হারিয়ে গেল। 2 দিন পেরিয়ে গেছে। কথা বসে আছে কলেজের ক্যাম্পাসে। নওরিন পাশেই বসে নোট পড়ছে, আর সব বন্ধুরা একটু দূরে বসে আড্ডা দিচ্ছে। ওর ফ্রেন্ডসদের মধ্যে নওরিন খুব পড়ুয়া, প্রায় সবসময়ই পড়বে সে। বন্ধু মহলে কোথাও আড্ডা দেওয়ার বা ঘুরতে যাওয়ার কথা উঠলেই নওরিন আগেই না করে দেবে, বলবে, না রে, আমি যেতে পারবো না, পড়া আছে। ভেবেই মুচকি হেসে উঠল কথা। নওরিন বলল, তোর অচেনার ফোন কল। কথা বলল না। এই মেয়েটা বিশ্বাসই করছে না যে অচেনা লোকের সাথে তার দেখা হয়েছে, কথা হয়েছে। সে দীর্ঘশ্বাস ফেলল। মনটা বেজায় খারাপ। এই নীরব তো ফোন করলো না, চিঠিটা পড়েনি হয়তো। তার সব চেষ্টা বিফলে গেল। আবার কবে নাগাদ যাবে বিরানপুর? এবছরে সম্ভব কি? আন্টি তো নীরবের বিয়ের কথা ভাবছেন। মৈত্রী না হলেও মেয়েদের তো অভাব নেই। যদি না, বি পজিটিভ কথা। ওই লোক ফোন করেনি তো কি হয়েছে? তুই করলে কি সমস্যা? ভাবাও সারা। অ্যাপ্রনের পকেট থেকে ফোন বের করে কল করলো নীরবের নাম্বারে। রিং হচ্ছে। সবুজ মাঠ, মাঠের পাশে বিভিন্ন গাছ লাগানো। কড়ি গাছ, কৃষ্ণচূড়া, বট গাছ, আরও বিভিন্ন গাছে মাঠের চারপাশে লাগানো। মাঠটা তেমন বড় নয়, ছোটই বলা চলে। এই গরম আবহাওয়ায় কাঠফাটা রোদে গাছের ছায়া যেন অমূল্য। ঠান্ডা বাতাসে তনুমন জুড়িয়ে যায়। নওরিন নোটস পড়ছে স্যারের। হঠাৎ কথার দিকে নজর যায়। মেয়েটা বোরখা পরা, নেকআপ পরাও পড়েছে। আগে তো সালোয়ার স্যুটই পরতো, কখনো স্কার্ফ পরলেও প্রায় পরে না। এখন হঠাৎ একেবারে বোরকা নেকআপ। এত পরিবর্তন! বন্ধুরা কত কিছু বলে লেকপুল করলো, তাও বোরকা পরে এসেছে। কথা ভালো মেয়ে, বেশি কথা বলে না, আবার অতটাও চুপচাপ নয়।
কথা বলার সঙ্গে ভালো লাগলে বেশ কথা বলে। এবার আসছে নাগাদ চুপচাপই মেয়েটা। আচ্ছা, মেয়েটা ওই লোকটার ব্যাপারে সত্যি কথা বলছে না তো? সে নোটস বন্ধ করে কথার উদ্দেশ্যে ধীরে বলল, যেন অন্যরা শুনতে না পায়। এই কথু, তুই সত্যি বলছিস? দেখ, মিথ্যা বলিস না, আমি সিরিয়াস। কথা হতাশ ভঙ্গিতে চাইলো তার দিকে, মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। আবার ফোনের দিকে চাইলো। এই নীরব ফোন ধরছে না কেন? নওরিন বলল, চল ওদিকে গিয়ে বসি নিরিবিলি। কথা ব্যাগ পানির বোতল তুলে নিয়ে উঠে দাঁড়ালো। বন্ধু মহলের একজন জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস তোরা? এই যে এখানে। কথা পড়া বুঝিয়ে নিবি বলল। ওরা আর কিছু বলল না, নিজেদের মধ্যে আড্ডা দিতে লাগলো। কথা নওরিন দূরেই বসলো। এবার বল, ছেলেটাকে পরিচয় দে। কথা দুই হাত পেছনে মাটির উপর ঠেকিয়ে হালকা হেসে বলল, নীরব তালুকদার তার নাম। কি রে, কোথায় থাকে? স্টুডেন্ট কি? আস্তে নুরু আস্তে, বলছি। তারপর একটু চুপ থেকে বলল, গ্রামে থাকে। তাহলে তো বেশ হয়, তোরাও তো গ্রামীণ জীবন পছন্দ, পথ সহজ হবে। কিছু সহজে হবে না। নীরব হায়ার উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছে। সে একজন টুকটাক টাইপের গুন্ডা। অবশ্য বাজারে তাদের জুয়েলারি দোকান বসে। নওরিন মনে হয় ফিট খাবে। কথু, ওর কথা আর ভাবিস না, অশিক্ষিত ছেলে, তার উপর গুন্ডা। কথা হেসে বলল, ভাবি না তো, আপনা আপনি ভাবনাতে এসে যায় নুরু। নওরিন আর কিছু বলবে, এর মধ্যেই কথার ফোন বেজে উঠল। কথা স্ক্রিনে তাকিয়ে দেখে নীরব নামটা জলজল করছে। খুশিতে আত্মহারা হয়ে রিসিভ করলো। নওরিনকে চুপ থাকতে বলল। কথা সালাম দিল। নীরব উত্তর দিয়ে বলল, কি বলছেন? আমার নাম্বার সেভ নেই আপনার কাছে? সেদিন কয়বার কল দিলাম, কথা হলো। আর তাছাড়া গলার আওয়াজ শুনে তো চিনতে পারবেন মিস্টার নীরব। মুখ ছোট করে বলল কথা। নীরব এবার বুঝতে পারলো কে কল করেছে। সে তো চিঠিটার কথা ভুলেই বসেছে। কি হলো, কথা বলছেন না কেন? নাকি এখনো চিনতে পারছেন না? আমি কথা মির্জা। নীরব মুচকি হাসলো। মেয়েটা তার সাথে এমনভাবে কথা বলছে যেন তাদের মধ্যে গভীর প্রণয়। 3 বার পাচ্ছি ম্যাডাম, তা কেন ফোন করছিলেন? কোনো দরকার? কেন দরকার ছাড়া ফোন করা যাবে না নাকি? এমনি দরকার ছাড়া কথা বলে কি লাভ ম্যাডাম? কি ম্যাডাম ম্যাডাম শুরু করে দিয়েছেন? আমি কি আপনার টিচার নাকি? তা নন, কিছু বলবার চান? আমি একটু ব্যস্ত আছি। কথার রাগ হলো। কিসের ব্যস্ততা? তো দোকানে আছি তো। তো আমিও কলেজে, তবু কথা বলছি, আপনাকে শুনতে হবে। নীরব এবার চিরচেনা গম্ভীর মুখে ফিরে এলো। আমি আপনার বয়ফ্রেন্ড নই যে আপনার আদেশ মাইনা নেব। তো হয়ে যান না মিস্টার নীরব, আদেশ দেব না, ভালোবাসার চাদরে মুড়িয়ে নেব। আর ওই দিন টাকার ভাঁজে চিঠি পাঠিয়েছেন কেন? আপনি সামনে থাকলে এক ধমকে ভালোবাসার ভূত মাথা থেকে বের করে দিতাম। জীবন সিনেমা পেয়েছেন? আর আর হুমকি? হ্যাঁ, এই নীরব তালুকদার হুমকি। কানের নিচে এমন চটকানা দেব 7 দিন কানে শুনতে পাবেন না। আমাকে আর ফোন করে বিরক্ত না করলে খুশি হব। বলে কল কাটতে নিবে, তখনই নওরিন ফোনটা কেড়ে নিয়ে বলল, তোর সাহস তো কম না, আমার জানুকে মারতে চাস? আমাদের চিনিস না, মেরে একদম হাড়গোড় ভেঙে দেব। কথা গোল গোল করে তাকিয়ে আছে নওরিনের দিকে। এই মেয়ে কী বলছে? সে তো চিঠিতে এমনি ভয় দেখিয়েছিল। সে জেদি, সাথে ভয়ঙ্কর ভীতুও। কত সাহস নিয়ে লিখেছিল চিঠি। এখন তার কি হবে? নওরিন কথার ফোনে কথা বলার সময় কানটা এগিয়ে ওর পাশে বসে কথা শুনছিল। ওভাবে প্রাণপ্রিয় বান্ধবীকে হুমকি দেওয়া মেনে নিতে পারেনি। নীরব কথাগুলো শুনে স্তব্ধ। এই কে আপনি? সাহস তো কম না আপনার? তুই টুকারি করছেন, বেয়াদব মাইয়া মানুষ। নওরিন কিছু বলবে, কথা ফোন নিয়ে তড়িঘড়ি করে বলল, সরি মিস্টার নীরব। রাখুন আপনার সরি। কে কথা বলছিল ফোনে? আমার বান্ধবী। আসলে ওর কথাই কিছু মনে করবে না, ওর মাথা তারটা ছেঁড়া, বুঝলেন? বোঝবার দরকার নেই, আর ফোন দিবেন না। আমি ওর হয়ে সরি বলছি তো। আর আর হ্যালো, আর হ্যালো, যা কেটে দিল। দাঁত বলি রনির দিকে তাকিয়ে বলল, নুরুর বাচ্চা, তোর জন্য আমার সংসার শুরুতেই আগুন লাগলো। নওরিন নোটস বের করে নোটসে মনোযোগ দিয়ে বলল, ওই বেটা তোরে ভাও দেয় না, আবার সংসার বাস্তবে ফিরে আয় জানো।
কথা কাঁদো কাঁদো হয়ে ফোন আছাড় মারতে নিলেও নিল না। ফোনটা যে তার কলিজার মতো। ঝর্ণা আরুর সাথে বসে লুডো খেলছে। আরও পারে না খেলতে, তবুও খেলবে বলে জেদ করেছে। অগত্যা ঝর্ণা বসে আছে। আরও কতক্ষণ লুডোর কোটা নিয়ে ঘট ঘট করে চাল দিল। কে পড়লো বুঝতে পারলো না, তবে চিল্লিয়ে বলল, ভাবি দেখো, ছক্কা পড়েছে আমার, ইয়ে। ঝর্ণা হেসে তার গাল টিপে বলল, ছক্কা পড়েনি, ফুট পড়েছে। আরও ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, আমি তো পুত দেইনি, দেখো গন্ধও নেই। ঝর্ণা জোরে হেসে উঠল। আরও পিট পিট করে তাকিয়ে বলল, ভাবি তুমি পুত দিয়েছো। বলেই আবার জোরে বলল, ভাবি পুত মিলেছে, দেখে যাও। ঝর্ণার চোখ বড় বড় হয়ে গেল। কি বলো এই মেয়ে, মান ইজ্জত সব শেষ করে দেবে দেখছি। সে আরুকে কোলে নিয়ে আসতে বলল, আরও কি বলছো? কেউ ফুট দেয়নি, আমি বলেছি ফুট পড়েছে। লুডো খেলায় একে ফুট ফলে। আরও বলল, সত্যি বলছো? আরও আবার খেলতে শুরু করলো। ঝর্ণা হাফ ছেড়ে বাঁচলো, নয়তো জামাই শাশুড়ির সামনে ইজ্জতের ফালুদা বানিয়ে ফেলতো। খাদিজা খাতুন উঠানে বসে মাছ করছে, বড় রুই মাছ। মতিউর রহমান কিনে কর্মচারী ছেলেটার হাতে পাঠিয়েছে। মাছের চাকা খসানো হয়ে গেছে, মাথাটা বেশ বড়। এই মাথা না কাটলে এর ভিতর ঝালমুল যাবে না, তাই মাথা কাটতে নেয়। তখনই বাম হাতের বুড়ো আঙ্গুলের সাথে বোটে লেগে আঙ্গুলের ডগা বেশ খানিকটা কেটে যায়। খাদিজা বলে হালকা গলায় চিৎকার দিয়ে উঠল। খুশবু বাড়িতেই আসছিল বন্ধুর সাথে দেখা করে। মায়ের চিৎকার শুনে তোড়ে ঘরে করে গেট খুলে উঠোনে এলো। মাকে আঙ্গুল ধরে থাকতে দেখে বসে কাটা জায়গায় চেপে ধরলো যেন রক্ত না বের হয়। মা দেখো, কাজ করবে না, যতখানি কেটে গেল রক্ত বেরোচ্ছে কেমন করে। খাদিজা মুখ ব্যথায় কুচকে বলল, দেখেই কাঁদছিলাম আব্বা, হঠাৎ করে হয়ে গেল। খুশবু মাকে নিয়ে ওয়াশরুমের সামনে দেয়ালে ট্যাপ আছে থালা বাসন ধোয়ার জন্য, সেটা ছেড়ে হাত ধুয়ে দিল। ঝর্ণাও আরও এলো উঠানে। ঝর্ণা বলল, আমার কি হয়েছে? মাহিদ খেকিয়ে বলল, কিছু হয়নি, তুমি যাও, পায়ের ওপর পা তুলে বসে থাকো। রাজরানী কি না, আমার মা সারাদিন কাজ করবে আর তুমি বসে থাকবে। রাজার হাল পাওনি এটা। যখন দেখি বসে থাকা, বাড়ির কাজে হাত নেই। আমার বাড়ি থাকতে হলে কাজ করে খেতে হবে। খাদিজা ছেলেকে ধমক দিল, সব কাজেই আমার সাথে হাত লাগায়। মানসি তেমন পারে না, তবে চেষ্টা করে। ধীরে ধীরে আমার কাছ থেকেই শিখবে। মাছ কাটার সময়ও আমার সাথে বসে দেখছিল, আরও জেদ করায় ওর সাথে খেলতে বসেছে। থাক, আর সাফাই গাইতে হবে না। সব কাজ তোমার একার করতে হবে কেন? খানিকটা চেপে ধরে আমি শ্যাবলম তুলা আনছি। মাকে কাটা জায়গায় চেপে ধরিয়ে ঘরে যায়। ঝর্ণা টলমল চোখে দাঁড়িয়ে সেই জায়গায়। এতদিন সকলের ভালোবাসা পেয়ে এসেছে, কেউ কখনো একটু বাঁকা টোনেও কথা শোনায়নি। বাবার মতো আদর করে শ্বশুর, প্রায় মায়ের মতোই যত্ন করে শাশুড়ি। ননদটা তো তার কম বয়সী বান্ধবী, আর স্বামী নামক লোকটা আদরে আদরে গভীর প্রণয়ে জড়িয়ে রেখেছে। আজ এভাবে কথা বলল, তার বুকটা ফেটে যাচ্ছে। আজ এভাবে কথা বলল, তার বুকটা ফেটে যাচ্ছে। মনে হয় বাবা মার কথা মনে পড়ছে, ভাই দুটোর কথাও বারবার কানে বাজছে। সবাই তাকে আদরে আদরে রেখেছে, কখনো কোনো সাংসারিক কাজের ধারে কাছেও আসতে দেয়নি। তার কাজ ছিল পড়াশোনা, খাওয়া, ঘুম। দাদি খোঁচা মেরে কথা বলতো, আবার কখনো আদরও করতো। এবারই এসে অনেক পরিবর্তন হয়েছে। গ্লাসে পানি না ঢেলে খাওয়া মেয়ে সব কাজে শাশুড়িকে সাহায্য করে। সে কাজ পারত না, এখন অনেক কিছুই শিখেছে, আরও শিখবে। এখন লাভ দিয়ে তো আর কলা গাছে উঠতে পারবে না, তাই না? আরও মায়ের আঁচল ধরে কাঁদো কাঁদো হয়ে দাঁড়ায়। মায়ের জন্য মনটা পুড়ছে তার। খুশবু এসে মায়ের হাত বেঁধে দিল। মাছের মাথাটা কাটা হয়ে গিয়েছিল, একটু বেজেছিল। ঝর্ণা সেটা কেটে মাছগুলো ভালো করে ধুয়ে নিল। খুশবু ঘরে। ঝর্ণা খাদিজাকে বলে মাছ ফ্রিজে রাখলো। রাতের রান্না ঝর্ণাই করলো। এতদিন দেখে দেখে এসেছে, মাঝে মধ্যে সাহায্যও করেছে, আর মৈত্রী রান্নার সময় এসে দেখে দিয়ে গিয়েছে। রাতে মতিউর রহমান খাবার খেয়ে প্রশংসা করেন। খুশবু চুপচাপ খেয়েছে। খাওয়া দাওয়া শেষে মতিউর রহমান ঘরে বসে স্ত্রীর হাতের বাঁধন খুলে স্যাভলন পানি দিয়ে পরিষ্কার করে আবার বেঁধে দিচ্ছে। আর ওটা ঘুমিয়ে পড়েছে জলদি। দেখা কাজ করবা না, সবার খেয়াল রাখো। তোমার নিজেরটা কে রাখবো শুনি?
আপনি আছেন তো আমার খেয়াল রাখবার জন্য? মতিউর রহমান হাসলো। খাদিজা স্বামীর দিকে অপলক চেয়ে হঠাৎ বিয়ের পর দিনগুলোর কথা মনে পড়ল। রান্না করার সময় তেল লেগে হাতে একটু পুড়ে গেলে মতিউর রহমান তাকে অনেক বকেছিল সাবধান না থাকায় অমনোযোগী হওয়ার জন্য। এতে খাদিজার নরম মন অভিমান করেছিল। দাজাদের জন্য রান্না করতে গিয়ে হাত পোড়ালো, তারাই বকছে। পরে যখন হাতে মলম লাগিয়েছিল, বাজার থেকে বরফ কুচিয়ে এনে অনেকক্ষণ হাতে ঘষেছিল, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনাও দিয়েছিল। অভিমান গলে পানি হয়ে গিয়েছিল। এতটা ভালোবাসাময় যত্ন পেলে কে না গলবে। পুরনো দিনের কথা মনে পড়ায় চোখে পানি চলে এসেছে। কতটা মধুর ছিল সেই দিনগুলো। শাসন, ভালোবাসা, খুনসুটি, কখনো ঝগড়া, সব কতই না ভালো ছিল, মধুময়। মতিউর রহমান স্ত্রীর চোখে পানি দেখে বলল, দুঃখ পাইতেছ? বলে হাতে ফু দিয়ে লাগলো। খাদিজা আঁচলে মুখ মুছে বলল, আর পারতেছি না। মাহিদ ঘরে ঢুকে দেখে ঝর্ণা বিছানায় শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কি? সে ওয়াশরুম হয়ে আসলো, লাইট অফ করে পরনের গেঞ্জিটা খুলে বিছানায় শুয়ে পড়লো। তখনই বুঝতে পারলো বোকাটা ঘুমিয়ে নেই, নাক টানছে মৃদু আওয়াজে, কাঁদছে হয়তো। তখন ওভাবে বলাটা ঠিক হয়নি, কিন্তু হায়, একবার বলা জমানাকে ফিরিয়ে নেওয়া যায়? মায়ের অমন অবস্থা দেখে মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। মাহির দীর্ঘশ্বাস ফেলল। এখন মানাতে হবে বোকাটাকে। সে পিছন থেকে জড়িয়ে ধরলো ঝর্ণাকে। ঝর্ণা ছাড়ে নিতে চাইলো, মাহির শক্ত করে ধরল। বোকারানি রাগ করেছে আজ। ঝর্ণা জবাব দিল না। তার কথা শুনিয়ে এখন দরদ দেখানো হচ্ছে। মাহিদ আবার বলল, কথা বলবে না বোকারানি? আদর করলে রাগ ভেঙে যাবে। নাকি বাচ্চাদের মতো কান ধরতে হবে? না, তাও কথা বলল না ঝর্ণা। মাহিদ তাকে এদিকে ঘুরিয়ে এনে কপালে চুমু এঁকে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ঝর্ণা ফুপিয়ে উঠল। মাহিদ শক্ত করে বুকে জড়িয়ে নিল। মার আঙ্গুল কেটে রক্ত পড়ছিল অনেক। তোমার আশেপাশে না দেখে রেগে গিয়েছিলাম। মা কত কাজ করে। আগে মিঠুই বেশি কাজ করতো, মিঠু চলে যাওয়ার কাজ একটু বেশি। আমি জানি তুমি মাকে হেল্প করো, কাজ শেখার চেষ্টা করছো। আমার ওভাবে বলা হয়নি, ভুল হয়েছে। ভালোবাসি। ঝর্ণার ফুপানি বন্ধ হয়েছে। মাথা নিচু করে দেখলো ঘুমিয়ে পড়েছে। আর একটু কাছে টেনে নিয়ে সেও নিদ্রায় শায়িত হলো। পেরিয়ে গেছে বেশ কিছুদিন। মৈত্রী ও শতকের ভালোবাসাময় খুনসুটির সংসার বেশ চলছে। রাতে খাটে হেলান দিয়ে বসে পা স্টান করে বসে শতক দ্য ট্র্যাজেডি অফ কিং লিয়ার বইটি পড়ছিল, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। মৈত্রী বসে সাধারণ রসায়ন বইটি পড়ছিল, তবে পড়ায় কোনো রসকস পেল না। কেমিস্ট্রি তার অতটাও ভালো লাগে না। সে একটু পরে বই বন্ধ করে শতকের দিকে উকি ঝুঁকি দিল। এই মাস্টারটা কি সব ইংরেজি নোবেল টেবিলে পড়ে? সে তো ঠিকঠাক ইংরেজি উচ্চারণী করতে হিমশিম খায়। তুমি সবসময় এসব ইংরেজি বই পড়ো কেন? বাংলা উপন্যাসও পড়তে পারো। শতক বইয়ের থেকে মুখ তুলে বইয়ের পৃষ্ঠার ভাঁজ করে বইটি বন্ধ করে, চশমা খুলে সাইডে রাখে। পড়ি তো, বাংলাও পড়েছি। আমি যেহেতু ইংরেজি নিয়ে অনার্স করেছি আর অনেক ইংরেজি নোভেল আরও বিভিন্ন কিছু সংরক্ষণ আছে, তাই এগুলো বেশি পড়া হয়। তুইও পড়তে পারিস। মৈত্রী ভেঙচি কেটে বলল, আমায় পাগলা কুত্তায় কামড়ায় নাই। বললেই হয় ইংরেজি পারিস না, ঘুরিয়ে ফিরিয়ে বলার কি আছে? মৈত্রী বলল, হ্যাঁ পারি না তো, আর আমি পারতেও চাই না। আমি মনে প্রাণে মুখেও বাঙালি। সালাম, বরকত, রফিকরা কি এমনি এমনি ভাষার জন্য রক্ত দিয়েছে? আমি কেন নিজের ভাষা রেখে ব্রিটিশদের ভাষায় কথা বলবো? বলো। শতক চোখ ছোট ছোট করে বলল, এ ব্যাড ওয়ার্কম্যান কেয়ারলেস উইথ হিজ টুলস এর মানে জানিস? মৈত্রী ভেবে বলল, খারাপ কাজের লোক টুল নিয়ে ঝগড়া করে। মৈত্রী ভাবলো ব্যাডম্যান মানে খারাপ করেল, আর মানে ঝগড়া, আর ওয়ার্কম্যান মানে কাজের লোক হবে হয়তো, তাই বলে দিয়েছে। শতক হেসে বলল, হয়নি। তাহলে কি হবে? শতক উঠে এসে তার মাথায় টোকা মেরে বলল, নাচতে না জানলে উঠান বাঁকা। মৈত্রী আহম্মক হলো। মাস্টারের বাচ্চা তাকে বোকা বানালো। তুমি আমায় অপমান করতে পারো না, একদম মেরে দেব। শতক হাই তুলে বলল, আমি কখন অপমান করলাম? জাস্ট সত্যিটা ধরিয়ে দিলাম। অপমান করছো আমায়, আমি অতটাও বোকা নই। আরে বাবা, ঝগড়া করছিস কেন? আমি ঝগড়া করছি আর তুমি সান্ত্বনা গীত গাইছো? হোম্যান। মৈত্রী চোখ রাঙিয়ে কিছুক্ষণ ভেবে হেসে বলল, আচ্ছা তুমি এত জানো, বলো তো একটা গাড়িতে 3 জন লোক যাচ্ছে,
প্রথম জন খুনের আসামি, দ্বিতীয় জন ডাকাত, তৃতীয় জন চোর। তাহলে বলো গাড়িটা কে চালাবে? শতকের কপালে ভাঁজ পড়ে, কিছুক্ষণ চুপচাপ ভেবে বলে পুলিশ। মৈত্রী ভেটকি হাসি দিয়ে বলে 3 জন যাচ্ছে, তাহলে পুলিশ কোথা থেকে টপকালো বড়মশাই? শতক নিম্ন ওষ্ঠ দন্ত দ্বারা চেপে ধরে আবার ভেবে বলল চোর হবে হয়তো, কারো গাড়ি চুরি করে পালাচ্ছে হয়তো। মৈত্রী হামি তুলে বলল ডাকাতও তো গাড়ি ডাকাতি করে, ডাকাতও তো গাড়ি ডাকাতি করে নিতে পারে, বা খুনের আসামি ড্রাইভারকে মেরে গাড়ি নিয়ে পগার পার। খুন নোস। শতক বিরক্ত হলো। যা শর্ত, ঘুম পাচ্ছে, ঘুমাবো। শাক দিয়ে মাছ ঢাকছো মাস্টার? আচ্ছা পারলাম না, তুই বল। মৈত্রী হেসে শতকের পাশে দাঁড়ায়। শতকের গাল দুটো 2 হাত দিয়ে ধরে বাচ্চাদের মতো এদিক ওদিক টানতে টানতে বলল ড্রাইভার চালাচ্ছে গাড়ি। শতক মৈত্রীর মতো করে বলল গাড়িতে তো 3 জন ছিল, ড্রাইভারটা কোথা থেকে টপকালো বৌমশাই? যে গাড়ি ড্রাইভ করে তাকে কি বলে? ড্রাইভার। সেটাই তো। এখন গাড়ি, খুনি, চোর, ডাকাত আর পুলিশ যেই ড্রাইভ করুক না কেন, সে তো ড্রাইভারই হলো, তাই না? শতক চোখ ছোট ছোট করে বলল বলেছে তোকে? মৈত্রী শতকের গালে হাত ছড়িয়ে চুলে হাত বুলিয়ে দিতে দিতে চট করে টেনে দূরে সরে যায়। শতক আহ বলে ওঠে। মৈত্রী খিলখিলিয়ে হেসে উঠল। শতক চোখ রাঙানি দিল। মৈত্রী ভেঙচি কেটে আবার হাসতে লাগলো। শতক কিছু বলল না, বালিশ ঠিক করে শুয়ে পড়ল। মৈত্রী বেকুব হয়ে দাঁড়িয়ে। মাস্টারটা রাগ করলো এইটুকুতেই? ধ্যাত। মৈত্রী থামল না। টেবিলের উপর কলমদানিতে একটা বাঁশি আছে, পিটিতে স্যার সিটি বাঁশি বাজায় না, ওটা। মৈত্রী হাতে নিয়ে শতকের কানের কাছে মুখ নিয়ে বাঁশিতে ফু দিল। শতকের কানের পর্দা মনে হয় ছিঁড়ে যায়। সে মৈত্রীকে চোখ গরম করে শাসালো। মৈত্রী 32 পাটি বের করে হাসলো, যার মানে এ তো কিছুই না। শতক পুনরায় বালিশে মাথা রাখলো। মৈত্রী আবার ফু দিল। শতক কিছু বলল না। আর একটা বালিশ মাথার উপর দিয়ে আটকে নিল। মৈত্রী শতকের পায়ের কাছে গিয়ে একটা জোরে চিমটি কাটলো। শতক পাটা সরিয়ে নিল, কোনো প্রতিক্রিয়া করলো না। মৈত্রীটা এমনই, সর্বদা দুষ্টুমি। আগে তো ভালোই ভেবেছিল, বিয়ের পর থেকে শয়তানের নানির রূপ নিয়েছে। আগে কোনো কাজে বললে কখনো না বলতো না, সাথে সাথে গড় দিত। এখন মুখের উপর বলে পারবো না, অথচ সবার কাজ শুরু করে তার বেলায় এমন। শুধু তার বেলায় এমন। মৈত্রী থেমে থাকলো না, পায়ের কালো লম্বা ঘন পশম ধরে টেনে দিল। শতক মৃদু চিৎকার করে লাফ দিয়ে উঠে বসলো। রেগে বলল সমস্যা কি তোর? আমাকে মানুষ লাগে না? গন্ডার আমি? সবসময় এমন করিস? ধমকে মৈত্রী খানিকটা ভয় পেল। শান্ত মানুষ মাস্টারমশাই, সহজে রাগে না। সে তো প্রায় সবসময় এটা ওটা করেই বিরক্ত করে, কিছু বলে না। না, ডোজ বেশি হয়ে গেছে। সরি। এক কান ধরে বলল। শতক শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে শুয়ে পড়ল। মৈত্রী লাইট অফ করে শতকের পাশে শুয়ে পড়ল। মাস্টার মশাই। না, কোনো শব্দ নেই। আবার ডাকলো মৈত্রী, ও মাস্টার মশাই। এবার চুপ। শতক তার দিকে পিঠ করে শুয়ে। মৈত্রী তার উপর পা তুলে ওপাশে গিয়ে শতকের মুখোমুখি হলো। শতক নির্বিকার। মৈত্রী বালিশ থেকে নিচে নেমে শতকের টি শার্টের ভেতরে মাথা ঢুকিয়ে পিঠে হাত রেখে টি শার্টের গলা দিয়ে কোনো রকম মাথা বের করে বলল আল্লাহ, নায়িকারা এটা কিভাবে করে? আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিল। শতক হাসলো তার কথা শুনে। তারা নায়িকা তাই পারে, কিন্তু তুই তো শয়তানের নানি। মৈত্রী হাসফাস করতে লাগলো। তাহলে তুমি শয়তানের নানা? এটা খোলো তো, দম বন্ধ লাগছে। নায়িকাদের ভালো লাগে না? না, তারা তো 0 ফিগারের, আর তুই মাশাআল্লাহ ঠিকঠাক। মৈত্রী চোখ রাঙিয়ে বলল বাবা, নায়িকাদের 0 ফিগার দেখা হয় দেখছি। বলেই গলায় কামড় বসিয়ে দিল। শতক কিছু বলল না, আবার চুপ করে রইল। মৈত্রী ভূ কুচকে গেল। এই তো ঠিক ছিল, আবার কি হলো? আরে ভাই, কথায় কথায় রাগ করো কেন? শতক বলল। ভাই। মৈত্রী হেসে ফেলল। টি শার্ট নিজেই টেনে খুলে দিল। ইস, একটুর জন্য বাঁচা গেল। সিনেমাতে তো কত রোমান্টিক দেখায়, অথচ তার বেলায় জান নিয়ে টানাটানি। শতক মৈত্রীকে বন্ধনে আবদ্ধ করে কপালে ওষ্ঠ ডুবিয়ে চুম্বন করে। পুরুষালী উষ্ণ ওষ্ঠধর দ্বারা নরম পুরু ওষ্ঠধর ভিজিয়ে দিতে থাকে। মৈত্রী আঁকড়ে ধরে শতকের দাড়িযুক্ত কপালদ্বয়। শতক শক্ত করে জড়িয়ে নেয়। নিস্তব্ধ রুনে শব্দহীন সিলিং ফ্যান তীব্র বেগে ঘূর্ণায়মান। বাইরে রাতের পোকার ডাক ভেসে আসছে, আর এদিকে দুজন কপতি প্রণয়ের জ্বরে ভাসছে। গরমের তীব্রতা বেড়েই চলেছে, থামার নামই নেই। আবহাওয়া বিশ্লেষকরা কখনো ঝড় আবার বৃষ্টির কথাও বলছে।
কিন্তু ঝড় বৃষ্টি ছিটে ফোটাও নেই যে। হিট অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। চুয়াডাঙ্গার ৭৬ বছরের রেকর্ড ভেঙে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেন্টিগ্রেড। যদিও বলেছে শীঘ্রই বৃষ্টির সম্ভাবনা আছে, তবুও ভরসা নেই। উপরওয়ালা কখন কি পরিবেশ সৃষ্টি করবে তা তো তিনিই জানেন। গরমে নাজেহাল জনজীবন। অবশ্য এই তাপমাত্রা বৃদ্ধির কারণের সাথে ওতপ্রোতভাবে আমরাই জড়িত। গাছপালা জঙ্গল কেটে নগর বানিয়েছি, দামি ফার্নিচার তৈরি করেছি, ফসলি জমিতে ১০-১২ তলা বিল্ডিং, রাস্তার ধারে সারি সারি গাছ বন জঙ্গল কেটে স্লোগান দিয়ে গাছ লাগান, পরিবেশ বাঁচান। আরে গাছ কেটে কেটে খরা বানিয়ে নীতিমালা জপলে তো আর গাছ হবে না। এই হিট অ্যালার্টে শিক্ষা বোর্ড স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে কয়েকদিন। শতক, সুলতানা, শফিউর রহমানও ছুটি কাটাচ্ছেন, তবে কাটানোর বোধহয় হলো না। সুলতানা চাচাতো বোন আছে বেশ কয়েকজন, তন্মধ্যে ২জন গরমে বেড়াতে এসেছে তাদের বাড়ি। সাথে স্বামীরা, ৩ নাতি নাতনি ও একজনের ১ মেয়ে সুমি। সুলতানা একটু বিরক্তই বটে, বলা নেই কওয়া নেই, এভাবেই আসে কেউ। বছরে ১-২বার দেখা হয় কিনা। মেহমানদের আবদার ফরমায়েশের শেষ নেই। বেচারা মিঠুটা বেশ জ্বালায় পড়েছে, সাথে রানুও। একটু পর পর এটা খাবে তো ওটা। বাড়ির জিনিসপত্র এলোমেলো করে যাচ্ছে, তা বানিয়ে দিয়েছে বাচ্চাগুলো। মৈত্রী রান্নাঘরে মেহমান কাল বিকালে এসেছে। আসার পর থেকেই সে বেশিরভাগ সময় কিচেনেই। উফ, এই গরমে রান্নাঘরে থাকতে ভালো লাগে। সুমি নামের মেয়েটি কিচেনে এসে বলল, একটু চা করে দাও তো। মেয়েটি তার থেকে বেশ বড়, আয়াত ভাইয়ের সমবয়সী, দেখতে স্মার্ট। আপু এই গরমে চা খাবেন? মেয়েটি কি মনে করলো কে জানে, শক্ত গলায় বলল, বানিয়ে দিতে চাও না সেটা বলো, গরমের বাহানা দিচ্ছ কেন? মৈত্রী আকাশ থেকে পড়ল। সে তো সরল মনে প্রশ্ন করেছিল, কিন্তু এই বেটি তো উল্টা বুঝলো। আপু আমি সে কথা বলিনি, এই ঠাডা পড়া গরমে চা। আচ্ছা আমি বানিয়ে দিচ্ছি। থাক, আমি খাবো না বলে হনহনিয়ে চলে গেল। মৈত্রী হতাশ হয়ে চা বসালো। চা হয়ে গেলে কাপে ঢেলে চিনির বয়মের সাথে নিয়ে সুমির কাছে গেল। সেখানে সুলতানা ও তার 2 চাচাতো বোন সুমনা, তাসলিমা বসে আছে। পাশে সুমি বসে ফোন টিপছে। সে সুমিকে গিয়ে বলল, আপু এই নিন চা, চিনি দেইনি, এই যে চিনির বয়াম। সকলে মৈত্রীর দিকে তাকিয়ে। সুমি ফোন থেকে মাথা তুলে বলল, বললাম তো খাবো না। মেহমানের মতো থাক না, তা না তাদের ঢং শেষ নেই। তার উচিত হয়নি না বলার পর চা নিয়ে আসা। সুমির মা সুমনা বলল, মাত্রই তো চায়ের জন্য গেলি, এখন খাবি না কেন? আচ্ছা দাও বলে মৈত্রী হাত থেকে নিল চায়ের কাপ ও চামচ, চিনি মিশিয়ে খাওয়া শুরু করলো। তখনই শফিউর রহমান আর সুমির বাবা হাফিজ আর তাসলিমার স্বামী খসরুল এলো। সুমির বাবার হাতে বড় একটা কাতল মাছ। সুলতানা মাছ দেখে বলল, দুলা ভাই এই মাছ আনলেন কেন? লোকটি হেসে বলল, বাজারে মাছ হাটায় গিয়েছিলাম, এই মাছটা পছন্দ হলো, কিনে আনলাম। ধর কুটোরাতে এইটা রেখে কি তো। সুলতানা বিপাকে পড়ল। রান্নাটা চলে গেছে একটু আগেই, এখন এই মাছ কে কাটবে? সে তো পারে না, মৈত্রীটা কি পারবে? সে মৈত্রীর দিকে তাকালো, তারপর হাফিজের উদ্দেশ্যে বলল, দুলা ভাই মাছটা কে কুটবে? তাসলিমা ভ্রু কুচকে বলল। সুলতানা মৈত্রীকে বলল, পারিস কুটতে? সুমনা তাচ্ছিল্য করে বলল, সুলতানা, তোর ছেলের বউ কি তোর মতোই কাজে অষ্টরম্ভা নাকি? মৈত্রীর চোয়াল শক্ত হয়ে এলো, শক্ত করেই বলল, মেজম্মা পারি আমি, চিন্তা করো না। কি? হাফিজ মাছটা মৈত্রীর হাতে দিল। মৈত্রী হাতে নিয়ে কুটতে চলে গেল। সুলতানা, চাচা এখনো রেগে আছে তোদের উপর। ছেলের বিয়ে করালি অথচ তারাই জানে না। তাসলিমা হঠাৎ করেই বলল কথাটা। সুলতানার মনটা খারাপ হয়ে গেল। বলল, আপু কি করব বলো, ছেলেটা মৈত্রীকে পছন্দ করে অনেক। মৈত্রীর পাত্র দেখতে এসেছিল, ব্যাস ছেলের পাগলামি শুরু। মতিউর ভাইকে বললে সবাই মিলে বিয়েটা পড়িয়ে দেয়। তখনই বাবা ভাইদের বলার সুযোগ তো পেলামই না। একটা ভালো দিন তারিখ দেখে অনুষ্ঠান করব, তখন সবাইকে বলবো বাবার সাথে কথা হয়েছে ব্যাপারে। সুমনা বলল, মেয়েটা ভালোই সংসারী, আমার তো বেশ পছন্দ হয়েছে। আরেকটা ছেলে থাকলে আমি প্রস্তাব পাঠাতাম। এরকম লক্ষ্মীমন্তর মেয়ে আজ পাওয়াই মুশকিল। আমারটা দেখ, শুধু মোবাইল, পারলে ফোনের ভিতর ঢুকে পড়ে, একটা কাজ করবে না। সুলতানা হাসলো। আরও বিভিন্ন আলাপ আলোচনায় তাদের আড্ডা জমে উঠেছে। শতকের একটা প্রাইভেট ব্যাচ ছিল, বিকালে ছেলেদের ব্যাচ। সেটা পড়িয়ে বাড়িতে এলে ড্রয়িং রুমে আড্ডা বসেছে সকলের, কিন্তু তার গিন্নিটা কোথায় নজরে এলো না।
চাবি আঙুলে ঘুরিয়ে ঘুরিয়ে গুনগুন করতে আশেপাশে তাকিয়ে রুমে চলে গেল। ভাবলো রুমে আছে, কিন্তু গিয়ে সেখানেও পেল না। প্যান্ট শার্ট পাল্টে ডাক দিল মৈত্রীকে। মিঠু, এই মিঠু। আরও কয়েকটি ডাক দিল, উত্তর এলো না। একটু পর দরজা খুলে মৈত্রী এসে বলল, হয়েছে, ডাকছো কেন? শতক তাকে দেখে বলল, দরজা বন্ধ করে আয় তো। মৈত্রী দরজা বন্ধ করে এসে বলল, তাড়াতাড়ি বলো তো। শতক উঠে তাকে জড়িয়ে ধরল। এলোপাথারি কয়েকটা চুমু খেয়ে গলায় নাক ঠেকালে উদ্ভট গন্ধ নাকে আসছে, পেট বুলিয়ে যায়। মৈত্রীকে ছেড়ে দিয়ে নাক ছিটকিয়ে বলে, উফ, গন্ধ কিসের? মাছ কেটে হাত ধোসনি? আর ঘামেরও বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। মৈত্রী একটু লজ্জা পেল, হাতে নাক ঠেকিয়ে শুকলো। গন্ধ যায়নি এখনো। আসলে মাছ এনেছে খালু, সেটাই কেটে ধুচ্ছিলাম, তখনই তুমি ডাক দিলে, তাই কোনো রকম সাবান দিয়ে এনেছি। শতক দূরে গিয়ে বিছানায় বসে নাক ছিটকে বলে, বুঝতে পেরেছি, এখন যা, সামনে থেকে গন্ধে বমি চলে আসবে। গোসল করে তারপর আসবি আমার সামনে। যাচ্ছিস না কেন? যা না। মৈত্রী অপমানিত বোধ করলো। এভাবে বলতে হবে? সে কি নিজের ইচ্ছে এসেছিল নাকি? নিজেই চিল্লিয়ে ডাকছিল, আর একটু গন্ধই না হয় বেরিয়েছে। মাছ কুটলে শত হাত ধুলে একটু গন্ধ থেকেই যায়। আর এই গরমে সকাল থেকে বেশিরভাগ সময় রান্নাঘরেই ছিল। সেখানে তো ফ্যান নেই। গরমে ঘেমে একাকার। রান্নাঘর থেকে বের হওয়ার সুযোগই পায়নি তেমন। মেহমানদের শত আবদার সে আর রানুখালাই মিটিয়েছে, আর এখন এভাবে অপমান করছে। যাবে না আর সামনে। বিকেলে রান্নাবান্না একা হাতেই সেরে মেজম্মার কাছে গিয়ে বলল, মেজম্মা সব কাজ শেষ, আমি একটু বাড়িতে যাই, মাথা ব্যথা করছে অনেক, আজ ওখানেই থাকি। সুলতানার কপালে ভাঁজ পড়ল। সে কি আগে বলনি কেন? আর মাথা ব্যথা করবে না কেন? সকাল থেকেই কাজ করেছিস গরমে। এই আপুরা যে কবে যাবে? আচ্ছা যা তাহলে, আর একটা নাপা খেয়ে নিস। মৈত্রী মাথা নাড়িয়ে চলে গেল বাড়িতে। দূরেতে নয়, জ্যোতি আর হুমা বসে সিরিয়াল দেখছে। তবে টিভিতে নয়, টিভির সামনে দণ্ডায়মান মানবীর। আয়েশা হাবিবুর রহমান ঝগড়া করছে। আয়েশা টিভিতে সিরিয়াল দেখবে, কিন্তু হাবিবুর রহমান রিমোট কেড়ে নিয়ে টি স্পোর্টস দিয়ে IPL খেলা দেখবে। আয়েশা এতেও রেগে খুন। নিজের দেশে খেলা হলে মানা যেত, কিন্তু অন্য দেশের ঘেরোয়া খেলা দেখে কি হবে? হাবিবুর রহমান নাসরবান্দা। সে বলেছে, অন্য দেশ কই আয়ু, আমাদের প্রতিবেশী দেশ। আর আমাদের মুস্তাফিজুর তো খেলেছে চেন্নাই সুপার কিংসে। আর আজ চেন্নাইয়ের ম্যাচ আমি দেখব। ম্যাচটা তোমরা কাল রিপোর্ট টেলিকাস্ট দেখে নিও। সিরিয়াল। আয়েশা বলল, আপনি কাল হাইনেস দেখে নিন, দিন রিমোট। দেবে না? দিন বলছি। আপনি এক কাজ করুন, মোবাইলে দেখুন গিয়ে। আমার MB নেই। এখন তো থাকবে না। তর্কের শেষ নেই। দুজনের সমান তালে ঝগড়ায় মেতেছে। জ্যোতি আর হুমায়রা বেশ এনজয় করছে। হঠাৎ জ্যোতির ফোনটা বেজে উঠল। হাবিবুর রহমান বললেন, বন্ধ করো তো মায়েরা, ঝগড়া করতে ডিস্টার্ব হয় তোমাদের মায়ের। আয়েশা খেপে গেল। আমি ঝগড়া করছি আর তুমি চুপ করে আছো? জ্যোতি আস্তে করে ফোন রিসিভ করে উঠে গেল। আয়াত ফোন করেছে। হুমা আয়েশ করে বসে বাবা মায়ের খুনছুটি দেখতে লাগলো। জ্যোতি রুমে এসে মোবাইল কানে ধরতে শুনতে পেল, আব্বা মা কি নিয়ে আবার লেগেছে। জ্যোতি হেসে বলল ঘটনা। আয়াত হাসলো। আব্বা মা তো আমার জেরির মতো, একে অপরের পিছনে লাগবে। খেয়েছো তোমরা? না, আপনি? আমিও খাইনি, পরেই খাবো। কেমন চলছে সব? ভালোই। তোমার ওখানে কেমন লাগে? বোরিং লাগছে কি? জ্যোতি হেসে বলল, না তো, বাবা মা ছোট বোন সবাই আছে, বোর কেন হব? সবাই কত ভালোবাসে আমায়। আগে তো নিজেকে তুচ্ছ লাগতো, এখন আর লাগে না। এত ভালো সংসার, আমার সব আপনজন। তোমার ভাগ্যে ছিল, পেয়েছো। আমার জন্য আবার কি? আর এই আমাকে মনে পড়ে? আপনার মনে পড়ে আমাকে? না তো, বললে না মনে পড়বে। সবসময় মাথায় গেঁথে আছো। সারাটা দিন ব্যস্ততায় কাটলেও রাত আর কাটে না। বউটাকে বেশি করে মনে হয় কাজ জেনে শক্ত করে বুকে আটকে নেই। জ্যোতি লজ্জায় পেয়ে প্রসঙ্গ পাল্টালো। মামা মামি কেমন আছেন? দেখো রাচ্ছ, ভালোই আছেন তারা। তোমার কথা প্রায় বলে। ওহ আচ্ছা রাখি, পরে কথা বলবো না। সাজক রুমেই বসে মৈত্রীর অপেক্ষায়। মেয়েটা ঘরে এলো না একবারও। সে রুম থেকে বেরিয়ে মৈত্রীকে ডাকলো। সূচনা বলল, আসছি, আপনারা বসুন। রান্নাঘরে গিয়ে দেখলো সুলতানা বাটিতে বাড়ছে খাবার দাবার, টেবিলে নিয়ে যাবে। সে গিয়ে মাকে বলল, মিঠু কোথায় মা?
সুলতানা ছেলের দিকে তাকিয়ে বলল, জানিস না মিঠু তো ও বাড়িতে গেছে কিছুক্ষণ আগে। বেচারি কাল থেকে কাজ করেই যাচ্ছে এই গরমে, মাথা ধরেছে বলল আজ ওখানেই থাকবে। তোকে বলেনি? শতকের কপালে ভাঁজ পড়ল। না তো। সময় পাইনি হয়তো। একটু এগুলো টেবিলে নিয়ে যা বাবা।